নতুন গল্প, অল্প স্বল্প, অনলি অন রূপকথা। রাতটা যেন অস্বাভাবিক রকম নীরব ছিল। নীরবতা, যে নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, বরং এক ধরনের চাপা আর্তনাদ, যা দেওয়ালের ফাঁক গলে নিঃশব্দে বেরিয়ে আসে। জানালার কাছে জমে থাকা ধুলোর স্তর, সিলিং ফ্যানের ধীর গতির ঘূর্ণন, আর দূরের কোনো কুকুরের অস্পষ্ট ডাক, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত ভারী আবহ তৈরি হয়েছিল ঘরের ভেতর। এই ঘরেই দাঁড়িয়েছিল আরিয়ান। ঘরটা তার নিজের, তবুও আজ অচেনা লাগছিল, যেন বহু দিনের পরিচিত কোনো মুখ হঠাৎ অপরিচিত হয়ে গেছে। ছাদের দিকে তাকিয়েছিল সে। সেখানে ঝুলছে একটা দড়ি, খুব সাধারণ একটা দড়ি, তবুও আজ সেটার মধ্যে এক ভয়ঙ্কর নিশ্চয়তা লুকিয়ে আছে। তার নিচে রাখা একটা কাঠের চেয়ার, পুরনো, সামান্য কাঁপা, যেন সেও জানে আজ তাকে একটা নিষ্ঠুর দায়িত্ব পালন করতে হবে। আরিয়ান ধীরে ধীরে চেয়ারের উপর উঠল। তারপর পায়ের নিচের কাঠটা কিঞ্চিৎ শব্দ করল, একটা ক্ষীণ প্রতিবাদ, যা কেউ শুনল না। তার আঙুলগুলো কাঁপছিল। কাঁপা আঙুলে সে দড়িটা তুলে নিল। সেই মুহূর্তটার মধ্যে একটা অদ্ভুত স্থিরতা ছিল, যেন সময় নিজেই থেমে গেছে। শুধু তার বুকের ভিতর হৃদস্পন্দনটা স্পষ্ট শোনা যাচ্ছিল। ধুকপুক করে প্রতিটা ধ্বনি যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল সে এখনো বেঁচে আছে, কিন্তু সে বাঁচতে চায় না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মনে পড়ল কিছু ভাঙা ভাঙা ছবি, মায়ের সাথে শেষ তর্ক, বাবার নীরব মুখ, কিছু অসমাপ্ত সম্পর্ক, কিছু অপ্রকাশিত কথা, সব মিলিয়ে একটা অদৃশ্য বোঝা, যা তার বুকের উপর চেপে বসে আছে অনেক দিন ধরে। সে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এই ক্লান্তি শরীরের নয়, এই ক্লান্তি আত্মার। দড়িটা গলায় পেঁচাতে পেঁচাতে সে নিঃশব্দে ফিসফিস করল, এইবার শেষ হোক। তার পা ধীরে ধীরে চেয়ারের কিনারা থেকে সরে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর একটা ক্ষীণ শব্দ। দড়িটা ছিঁড়ে গেল। সব কিছু এক মুহূর্তে ভেঙে পড়ল। আরিয়ান মাটিতে আছড়ে পড়ল। তার মাথা মেঝেতে লেগে একটা বোঁ বোঁ শব্দ উঠল কানে। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কি ঘটল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখ ঝাপসা, কিন্তু ধীরে ধীরে একটা নির্মম সত্য স্পষ্ট হয়ে উঠল, সে আবার বেঁচে গেছে। এই আবার শব্দটাই যেন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এটা প্রথমবার নয়, এর আগেও সে মৃত্যুর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে বহুবার। প্রতিবারই কেউ যেন অদৃশ্য হাতে তাকে টেনে ফিরিয়ে এনেছে। একবার সে ঘুমের ওষুধ খেয়েছিল, 1, 2, 3 গুনতে গুনতে শেষ হয়ে গিয়েছিল পুরো বোতল। তারপর বিছানায় শুয়ে পড়েছিল। ঘরটা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছিল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। সে ভেবেছিল এবার আর তাকে জাগতে হবে না, কিন্তু ঠিক তখনই তার পেটের ভেতর হঠাৎ এক অদ্ভুত মোচড়, তারপর অসহ্য বমি, একটার পর একটা, যতক্ষণ না তার শরীরের ভেতরকার সব কিছু বেরিয়ে যায়। সে বেঁচে গেল। আবার আরেকবার সে নদীর ধারে দাঁড়িয়েছিল। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, জলের উপর লালচে আভা। সে কিছুক্ষণ তাকিয়েছিল সেই জলের দিকে। তারপর হঠাৎ ঝাঁপ, ঠান্ডা জল তাকে গ্রাস করল।
জলের নিচে ডুবে যেতে যেতে সে অনুভব করেছিল এক অদ্ভুত শান্তি, যেন সব শব্দ থেমে গেছে, যেন পৃথিবী আর তাকে ছুঁতে পারছে না। কিন্তু সেই শান্তিটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ তার হাত ধরে টেনে তুলল, একজন জেলে। শ্বাস নিতে নিতে সে বুঝতে পারল সে আবার বেঁচে গেছে। প্রতিবারই একই ঘটনা, মৃত্যু তাকে স্পর্শ করতে এসে শেষ মুহূর্তে ফিরে যায়। এ যেন কোনো দুর্ঘটনা নয়, এ যেন একটা পরিকল্পনা, একটা অদৃশ্য নিষ্ঠুর খেলা। মাটিতে পড়ে থাকা অবস্থায় ছাদের দিকে তাকিয়েছিল আরিয়ান। সেই দড়িটা এখনো ঝুলছে, ছেঁড়া, অসহায়। ঠিক তার মতোই তার বুকের ভিতর হঠাৎ একটা প্রশ্ন জন্ম নিল। কেন কেন সে মরতে পারে না? কেন প্রতিবারই কিছু না কিছু ঘটে যায়? কেন তার জন্য মৃত্যু এত কঠিন? তার মনে হতে লাগলো হয়তো সে বাঁচার জন্য নয়, বরং না মরার জন্য অভিশপ্ত। এই চিন্তাটা তার শরীরের ভেতর ঠান্ডা স্রোতের মতন বয়ে গেল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। জানালার বাইরে বাতাস বইছিল, কিন্তু সেই বাতাস যেন ঘরের ভিতরে ঢুকছিল না। সব কিছু থমথমে, স্থির, শ্বাস রুদ্ধকর। আরিয়ান ধীরে ধীরে উঠে বসল। তার চোখে কোনো জল নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা, যে শূন্যতা শব্দে বোঝানো যায় না। সে জানে এই শহরে থাকলে সে মরতেও পারবে না। এই ঘর, এই দেওয়াল, এই স্মৃতি সব তাকে বেঁধে রেখেছে। এখান থেকে তাকে বেরোতেই হবে, দূরে কোথাও, যেখানে কেউ তাকে চেনে না, কেউ তাকে থামাবে না, যেখানে মৃত্যু তাকে অবশেষে গ্রহণ করবে। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল সে পালাবে, নিজের জীবন থেকে, নিজের অতীত থেকে, নিজের অস্তিত্ব থেকে। জানালার বাইরে তখন ভোরের আলো ফোটার আগের অন্ধকার, সবচেয়ে গভীর আর সবচেয়ে নিঃসঙ্গ সময়। ঠিক সেই সময়ে একটা জীবন চুপচাপ নিজের শেষ অধ্যায়ের দিকে হাঁটা শুরু করল। রাতের শেষ প্রহর, যে সময়টা দিন আর রাতের মাঝখানে দাঁড়িয়ে থাকে, যেন দুই জগতের সীমারেখা। ঘরের ভেতর তখন সেই একই ভারী নীরবতা, কিন্তু এবার আরিয়ান সেই নীরবতার অংশ নয়। সে যেন তার ভেতর থেকে নিজেকে আলাদা করে ফেলেছে। মেঝেতে পড়ে থাকা দড়িটার দিকে সে আর তাকালো না। সেটা তখন তার কাছে একটা ব্যর্থতার প্রতীক, অথবা হয়তো কোনো অদৃশ্য নিষেধাজ্ঞার চিহ্ন। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চলাফেরায় কোনো তাড়াহুড়ো নেই, বরং এক অদ্ভুত স্থিরতা, যেন সে অনেক ভেবে, অনেক পথ ঘুরে অবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। আলমারিটা খুলল। ভিতরে সাজানো জামাকাপড়, কিছু পুরনো কাগজ, কয়েকটা ছবি, জীবনের ছড়িয়ে থাকা টুকরো। একটা ছবিতে তার চোখ আটকে গেল। ছোটবেলায় মা বাবার সাথে তোলা ছবিটায় তিনজন মানুষ হাসছে। সেই হাসির ভেতরে কোনো ভাঙন নেই, কোনো ক্লান্তি নেই, কোনো অশান্তি নেই। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল। তার ভিতরে যেন কোথাও খুব গভীরে একটা শব্দ উঠল, খুব ক্ষীণ, প্রায় শোনা যায় না, থেকে যা। কিন্তু সেই শব্দটা খুব তাড়াতাড়ি চাপা পড়ে গেল অন্য এক কণ্ঠে, এখানে আর কিচ্ছু নেই। সে ছবিটা উল্টে রেখে দিল। একটা ব্যাগ বের করলো। খুব বেশি কিছু নিল না, 2-3টে জামা কাপড়, একটা জলের বোতল আর কিছু টাকা। অদ্ভুতভাবে সে কোনো প্রয়োজনীয় জিনিসের কথা ভাবল না। মনে হলো সে কোথাও যাচ্ছে না, বরং সব কিছু ছেড়ে যাচ্ছে। দরজার সামনে এসে সে একবার থামল। এই দরজাটা দিয়ে সে কতবার বেরিয়েছে, স্কুলে, কলেজে, কাজে, বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু আজকের বেরোনোটা অনেক আলাদা। আজ সে ফিরবে না।
তার হাত ধীরে ধীরে দরজার কপাট ছোল। একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল আঙুল থেকে পুরো শরীরে। দরজাটা খুলে গেল, বাইরের হাওয়া ভিতরে ঢুকে এলো, একটা মুক্তির মতন, আবার এক ধরনের অজানা ডাকও যেন। রাস্তাটা প্রায় ফাঁকা। দূরে একটা ল্যাম্পপোস্টের আলো কাঁপছে। আলোটা স্থির নয়, মাঝে মাঝে ম্লান হয়ে আসে, আবার জ্বলে ওঠে, যেন কোনো সংকেত দিচ্ছে। আরিয়ান হাঁটতে শুরু করলো। তার পায়ের শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল একটা একঘেয়ে ছন্দে। প্রতিটা পদক্ষেপ যেন তাকে আরও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তার নিজের জীবন থেকে। রেল স্টেশন। ভোরের আগে স্টেশনগুলো অদ্ভুত হয়। কিছু মানুষ থাকে, কিন্তু তারা যেন পুরোপুরি জেগে নেই, ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অবস্থায়। চায়ের দোকানে ধোঁয়া উঠছে, একজন লোক নিঃশব্দে চা ঢালছে। দূরে একটা ট্রেন দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, যেন ধোঁয়া ছাড়ছে, শব্দ করছে, অপেক্ষা করছে। আরিয়ান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারিপাশে তাকালো। এই ভিড়ের মধ্যে সে সম্পূর্ণ অদৃশ্য। কেউ তাকে খেয়াল করছে না, কেউ তাকে থামাচ্ছে না। এই প্রথমবার সে অনুভব করল সে সত্যিই একা। একটা ঘোষণা শোনা গেল, একটা ট্রেন আসছে। গন্তব্য এক পাহাড়ি অঞ্চল, যার নাম সে কখনো শোনেনি। সে কিছু ভাবল না, শুধু উঠে পড়ল। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। প্ল্যাটফর্ম পিছিয়ে যাচ্ছে, মানুষগুলো ছোট হয়ে যাচ্ছে, আলো ফিকে হয়ে যাচ্ছে, সব কিছু যেন দূরে সরে যাচ্ছে, ঠিক তার জীবনের মতন। জানালার পাশে বসে আরিয়ান বাইরে তাকিয়ে রইল। আকাশ ধীরে ধীরে ফ্যাকাশে হচ্ছে। নতুন একটা সকাল আসছে, কিন্তু তার জন্য নয়। তার জন্য এটা শুধু একটা শেষ যাত্রা। তার মনে হলো এই ট্রেনটা শুধু একটা জায়গায় যাচ্ছে না, এটা তাকে নিয়ে যাচ্ছে একটা অজানা অন্ধকার গন্তব্যের দিকে, যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। ক্রমেই রাত নেমে এসেছিল অদ্ভুত ধীরতায়। ট্রেনের ভেতরের আলো ম্লান হয়ে এসেছে, যেন ইচ্ছাকৃতভাবে সব কিছুকে আধো অন্ধকারে ঢেকে রাখা হয়েছে। জানালার বাইরে এখন আর কিছুই স্পষ্ট দেখা যায় না, শুধু ছুটে চলা অন্ধকার, মাঝে মাঝে দূরের কোনো একাকী আলো। ট্রেনের শব্দটা একঘেয়ে, কিন্তু সেই একঘেয়েমির মধ্যেও একটা অদ্ভুত সম্মোহনী শক্তি আছে। এই ছন্দ যেন মানুষের চিন্তাকেও ধীরে ধীরে ভেঙে ফেলে, তাকে এক ধরনের শূন্যতার দিকে ঠেলে দেয়। আরিয়ান মাথা ঠেকিয়ে বসেছিল জানালার পাশে। তার চোখ খোলা, কিন্তু সে যেন কিছুই দেখছে না। তার ভেতরের সব শব্দ ধীরে ধীরে নিভে গেছে। ঠিক তখনই সে অনুভব করল কেউ তার সামনে বসেছে। শব্দটা খুব ক্ষীণ, সিটের চামড়া কেঁপে উঠল সামান্য, কিন্তু সেই সামান্য শব্দটাই যেন পুরো পরিবেশকে বদলে দিল। আরিয়ান ধীরে ধীরে মাথা তুলল। তার সামনে একজন লোক। কখন এসে বসেছে সে খেয়ালই করেনি। লোকটার চেহারা খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণত্বের ভিতরে একটা অদ্ভুত অসামঞ্জস্য ছিল। তার দুটো চোখ অস্বাভাবিকভাবে স্থির, কোনো দৃষ্টি নেই, তবুও যেন সব কিছু ভেদ করে দেখছে। আর তার ঠোঁটে একটা হালকা হাসি, যে হাসি স্বস্তি দেয় না, বরং প্রশ্ন জাগায়। কিছুক্ষণ দুজনেই চুপ, ট্রেনের শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। তারপর লোকটা বলল, অনেক দূরে যাচ্ছ? তার কণ্ঠস্বর শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। আরিয়ান একটু থমকালো। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। সে সংক্ষেপে বলল, হ্যাঁ। লোকটা মাথা নেড়ে যেন কিছু একটা বুঝে নিল। তারপর আবার বলল, পালিয়ে যাচ্ছ নাকি খুঁজতে যাচ্ছ?
এই প্রশ্নটা সরাসরি এসে আঘাত করল। আরিয়ান চুপ করে রইল, কিন্তু তার নীরবতাই যেন সব বলে দিল। লোকটা হালকা হেসে সামনে ঝুঁকল। তার চোখ এবার সরাসরি আরিয়ানের চোখে। মরতে যাচ্ছ তাই না? এইবার আরিয়ান চমকে উঠল। তার বুকের ভেতরটা হঠাৎ শক্ত হয়ে গেল। এই কথা, এই সত্য সে কাউকে বলেনি, কেউ জানে না। তাহলে এই লোকটা যেন তার বিস্ময় উপভোগ করছিল। সে ধীরে ধীরে পকেট থেকে একটা কাগজ বের করল, ভাঁজ করা পুরনো। আরিয়ানের দিকে এগিয়ে দিল। যদি সত্যি মরতে চাও তাহলে এখানে যাও। আরিয়ান কাগজটা নিল, খুলে দেখল একটা নাম, নিষিদ্ধ ভিলা। নিচে একটা ঠিকানা, অচেনা পাহাড়ি এলাকার হবে। লোকটা আবার বলল, ওখানে কেউ তোমাকে থামাবে না। তার কণ্ঠে কোনো আবেগ নেই, না অনুভূতি, না নিষ্ঠুরতা, শুধু একটা নিশ্চয়তা। আরিয়ান ধীরে বলল, ওখানে কি আছে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জানালার বাইরে তাকালো। অন্ধকারে তার মুখের অর্ধেক অংশ ঢেকে গেল। মৃত্যু। একটু থেমে সে আবার বলল, আর যা মৃত্যুর পরেও শেষ হয় না। ট্রেনের গতি তখন আরও বেড়ে গেছে, শব্দটা জোরে হচ্ছে। ট্রেনের সেই শব্দ যেন ধীরে ধীরে চিৎকারে পরিণত হয়েছে। আরিয়ানের হাতে কাগজটা কাঁপছিল। সে আবার তাকালো সামনে। লোকটা তখনও বসে আছে, কিন্তু তার উপস্থিতি যেন বাস্তবের চেয়ে বেশি অথবা কম। যেন সে আছে তবু পুরোপুরি নেই। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মনে রেখো, সবাই মরতে পারে না। তারপর সে হেঁটে চলে গেল। আরিয়ান কিছুক্ষণ বসে রইল, তারপর হঠাৎ খেয়াল করল পুরো কামরা ফাঁকা, আর কেউ নেই, যেন কখনো কেউ ছিলই না। তার হাতে তখনও সেই কাগজ, একটা নাম, নিষিদ্ধ ভিলা। ট্রেন ছুটে চলল, আর তাকে নিয়ে গেল সেই জায়গার দিকে যেখান থেকে সব কিছু বদলে যাবে। ট্রেন থামল এমন এক স্টেশনে যার নাম উচ্চারণ করলেও যেন শব্দটা কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। স্টেশন নাকি এক টুকরো অপেক্ষা? প্ল্যাটফর্মে নামতেই আরিয়ানের মনে হলো সে যেন কোনো জায়গায় নয়, বরং কোনো অবস্থায় এসে পৌঁছেছে। এখানে সময় ধীরে চলে, অথবা হয়তো একদমই চলে না। স্টেশনের সাইনবোর্ডটা কাত হয়ে ঝুলছে, তার উপরের অক্ষরগুলো আধা মুছে গেছে, যেন এই জায়গাটাও নিজের পরিচয় গোপন রাখতে চায়। দূরে একটা চায়ের দোকান, চুলোর আগুন জ্বলছে, কিন্তু দোকানির চোখে কোনো উষ্ণতা নেই। সে একবার তাকালো, তারপর দ্রুত চোখ নামিয়ে নিল। আরিয়ান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, এই ঠিকানাটা কোথায়? সে কাগজটা বাড়িয়ে দিল। দোকানির চোখ কাগজে পড়তেই তার আঙুল থেমে গেল। এক মুহূর্তের জন্য বাতাস যেন ভারী হয়ে উঠল। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এক ধরনের আতঙ্ক, যে আতঙ্ক শব্দে প্রকাশ পায় না, শুধু চোখের গভীরে জমে থাকে। ওখানে যেও না। এই তিনটে শব্দ, খুব ধীরে কিন্তু অদ্ভুতভাবে ভারী। আরিয়ান কিছু বলল না। সে বুঝে গেছে যে জায়গা মানুষকে এতটা ভয় পাইয়ে দেয়, সেখানেই তার যাওয়া উচিত। স্টেশন থেকে বেরিয়ে একটা সরু রাস্তা গেছে পাহাড়ের দিকে।
রাস্তাটা প্রথমে স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু যতই সে এগোতে লাগলো ততই চারপাশ বদলাতে লাগলো। গাছগুলো ঘন হয়ে উঠল, পাইন গাছের লম্বা স্থির সারি, যেন কোনো নিঃশব্দ প্রহরী দাঁড়িয়ে আছে। বাতাসে এক ধরনের ঠান্ডা গন্ধ, ভেজা মাটি, শুকনো পাতা আর অজানা কিছুর মিশ্রণে। সূর্য তখনও আকাশে, তবুও আলো যেন মাটিতে ঠিক মতন পৌঁছাচ্ছে না। ছায়াগুলো অস্বাভাবিক দীর্ঘ, যেন আলো নয়, ছায়াই এখানে শাসন করছে। হাঁটতে হাঁটতে আরিয়ান হঠাৎ খেয়াল করল তার পায়ের শব্দটা একা নয়, এর সাথে আর একটা ছন্দ মিশে আছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। সে থামল, শব্দ থেমে গেল। সে আবার হাঁটল, আবার সেই শব্দ। সে হঠাৎ পিছন ফিরে তাকালো, কেউ নেই, শুধু ফাঁকা পথ, স্থির গাছ আর নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই যেন কিছু একটা লুকিয়ে আছে। আকাশ ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো, কুয়াশা নামছে, প্রথমে পাতলা, তারপর ঘন, এতটাই ঘন যে সামনে হাত বাড়ালেও আঙুলগুলো ঝাপসা লাগে। এই কুয়াশা স্বাভাবিক নয়, এটা যেন একটা পর্দা যা বাস্তবকে আড়াল করে অন্য কিছু প্রকাশ করতে চায়। হঠাৎ কুয়াশার ভিতর থেকে একটা অবয়ব ফুটে উঠল। ধীরে ধীরে স্পষ্ট হলো একটা বিশাল প্রাসাদ। না, প্রাসাদ নয়, একটা অন্ধকার স্মৃতি যা ইট পাথরের আকার নিয়েছে। নিষিদ্ধ ভিলা। ভিলাটা পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে। তার স্থাপত্যে এক সময়কার জাঁকজমকের ছাপ আছে, কিন্তু এখন সেটা ক্ষয়ে গেছে, বিকৃত হয়েছে, দেওয়ালের প্লাস্টার উঠে গেছে, জানালাগুলো ভাঙা। কিছু জানালার ভেতর অন্ধকার এত ঘন যেন সেটা আলোকে গিলে ফেলে। ভিলার সামনে দাঁড়িয়ে আরিয়ানের মনে হলো এই জায়গাটা পরিত্যক্ত নয়, এটা অপেক্ষা করছে কারোর জন্য। দরজাটা আধ খোলা, বাতাস নেই, তবুও সেটা হালকা দুলছে। একটা কর্কশ শব্দ হচ্ছে, যেন কেউ ভিতর থেকে ধীরে ধীরে দরজাটাকে খোলা আর বন্ধ করছে। আরিয়ান থামল। এই প্রথম তার ভেতরে একটুখানি দ্বিধা জন্ম নিল, সে কি সত্যি এখানে ঢুকবে? কিন্তু তারপরেই তার মনে পড়ল সে কেন এসেছে এখানে। তার কাছে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। সে এগিয়ে গেল, তার হাত দরজায় ছুঁল। দরজাটা ঠান্ডা, অস্বাভাবিকভাবে ঠান্ডা, যেন অনেক দিন কোনো জীবন্ত স্পর্শ পায়নি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আরিয়ান ভিতরে পা রাখল, আর সেই মুহূর্তেই তার পিছনে দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। নমস্কার, আমি অঙ্কুশ। আজ শুনছেন আমার লেখা নিষিদ্ধ ভিলা নামে একটি নতুন গল্প। চলুন তাহলে আর দেরি না করে গল্পের পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। দরজা বন্ধ হওয়ার শব্দটা ভিলার ভিতর প্রতিধ্বনিত হলো একটা ভারী চূড়ান্ত শব্দে, যেন বাইরের জগতের সাথে শেষ সংযোগটুকু ছিন্ন হয়ে গেল। ভেতরের বাতাস আলাদা, এটা শুধু ঠান্ডা নয়, একটা শুষ্ক, পুরনো আর এক ধরনের গন্ধে ভরা। ধুলোর গন্ধ, পচা কাঠের গন্ধ, আর তার সাথে মিশে আছে কিছু একটা যাকে চেনা যায় না, কিন্তু অস্বস্তি তৈরি করে। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হতে লাগলো। একটা বিশাল হলঘর, উঁচু ছাদ, ছাদের কোণে মাকড়সার জাল, যেন বহু দিনের অবহেলায় সেখানকার স্তর জমিয়েছে। দেওয়ালে পুরনো পোর্ট্রেট, কিছু মুখ স্পষ্ট, কিছু অর্ধেক মুছে গেছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত, প্রতিটা চোখ যেন
তাকে অনুসরণ করছে। মেঝেতে পা ফেলতেই ধুলো উড়ল, তার পায়ের শব্দ চারিপাশে প্রতিধ্বনিত হলো। এই ভিলায় নীরবতা আছে, কিন্তু সেটা নিস্তব্ধ নয়। এটা এমন এক নীরবতা যেখানে অজানা শব্দ লুকিয়ে থাকে। সে ধীরে ধীরে এগোলো, একটা ভাঙা আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার কাঁচ ফেটে গেছে অনেক জায়গায়, যার ফলে তার প্রতিচ্ছবি ভাঙা দেখাচ্ছে। একটা মুখ, অনেক টুকরো। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তার নিজের চোখ ক্লান্ত এবং ফাঁকা। হঠাৎ তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে। তার শ্বাস যেন ঘাড়ে লাগছে। আরিয়ান স্থির হয়ে গেল, তার শরীরের প্রতিটা পেশি শক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে মাথা ঘোরালো, আবার আয়নার দিকে তাকালো। এইবার কিছুই নেই, শুধু সে দ্রুত সরে গেল আয়নার সামনে থেকে। তার বুকের ভিতর হৃদস্পন্দন বেড়ে গেছে। ধুকপুক করা এই শব্দটা এখন পুরো ভিলার ভিতর প্রতিধ্বনিত হচ্ছে যেন। হঠাৎ একটা শব্দ, উপরে কোথাও, মেঝের উপর ধীর পায়ের শব্দ যেন। একটু বিরতি, তারপর আবার সেই শব্দ। এই ভিলায় সে একা নয়। এই অনুভূতিটা ধীরে ধীরে তার ভিতরে গেঁথে যেতে লাগলো। দূরের একটা করিডোরের দিকে তার চোখ গেল। অন্ধকার, সেই অন্ধকার এত ঘন যেন সেটা আলাদা কোনো সত্তা। করিডোরের শেষ দেখা যায় না, শুধু একটা দীর্ঘ নিঃশব্দ টান যা তাকে ডেকে নিচ্ছে। আরিয়ান এক পা এগোলো, তারপর আরেক পা। প্রতিটা পদক্ষেপ যেন তাকে আরো গভীরে টেনে নিচ্ছে। এই ভিলার, এই রহস্যের, এই অজানা অন্ধকারের ভিতরে। ভিলাটা এখন শুধু একটা জায়গা নয়, এটা একটা উপস্থিতি, একটা সত্তা যা তাকে লক্ষ্য করছে, অপেক্ষা করছে। আরিয়ান বুঝতে পারল সে এখানে শুধু ঢোকেনি, সে ধরা পড়েছে। নীরবতা এই ভিলার সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। প্রথমে মনে হয়েছিল এখানে কোনো শব্দ নেই, কিন্তু ধীরে ধীরে আরিয়ান বুঝতে পারল এখানে শব্দ আছে, তবে সেগুলো শোনা যায় না, অনুভব করা যায়। করিডোরটা দীর্ঘ, এত দীর্ঘ যেন তার শেষ নেই। দেওয়ালের দুই পাশে বন্ধ দরজা, প্রতিটা দরজায় যেন কিছু লুকিয়ে রয়েছে, এমন কিছু যা বাইরে আসতে চায় না, অথবা যাকে বাইরে আসতে দেওয়া হয়নি। আরিয়ান হাঁটছিল ধীরে ধীরে, তার পায়ের শব্দ এই নিস্তব্ধতার ভিতরে অস্বস্তিকরভাবে জোরে শোনা যাচ্ছিল। হঠাৎ সে থেমে গেল, কারণ এইবার সে নিজের পায়ের শব্দ ছাড়াও আর একটা কিছু শুনল, খুব ক্ষীণ, খুব দূর থেকে আসা ফিসফিসানি। প্রথমে মনে হলো সে ভুল শুনেছে, কিন্তু না, আবার খুব নিচু স্বরে যেন বাতাসের ভেতর দিয়ে ভেসে আসছে, ফিরে যা। আরিয়ান চারদিকে তাকালো, কেউ নেই, দেওয়াল স্থির, দরজা বন্ধ, তবুও সেই শব্দটা আছে। সে আবার হাঁটতে শুরু করলো। ফিসফিসানি এবার একটু স্পষ্ট হলো, একটা নয়, অনেকগুলো কণ্ঠ, সবগুলো মিশে আছে। দেরি হয়ে গেছে, তুই কেন এসেছিস? এই শব্দগুলো বাইরে থেকে আসছে না, এগুলো তার চারপাশে নেই, এগুলো তার ভেতর থেকে আসছে। আরিয়ান হঠাৎ দুই কান চেপে ধরল,
তার আঙুলের চাপ এত শক্ত যে নখ চামড়ায় বসে যাচ্ছে, কিন্তু শব্দ থামল না, বরং আরো জোরে, আরো কাছে। তুই তো মরতে চেয়েছিলি, এখন কেন ভয় পাচ্ছিস? মৃত্যু তোকে খুঁজে নিয়েছে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, বুকের ভিতর চাপা ব্যথা, মাথার ভিতর যেন কেউ হাতুড়ি মারছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। ফিসফিসানিগুলো হঠাৎ বদলে গেল, কণ্ঠগুলো আর অচেনা নয়। সে শুনতে পেল তার মায়ের গলা। আরিয়ান, বাড়ি ফিরে আয় বাবা। তারপর তার বাবার গলা। সব ঠিক হয়ে যাবে। তারপর আরো কিছু পরিচিত কণ্ঠ, বন্ধু, প্রিয়জন, যাদের ডাক সে অনেকবার শুনেছে। তার চোখ ভিজে উঠল। এই শব্দগুলোর একটা টান আছে, যা একটা আশ্রয়ের প্রতিশ্রুতি হিসাবে ফুটে ওঠে। সে ধীরে ধীরে মাথা তুলল। করিডোরের শেষ প্রান্তে যেন একটা আলো জ্বলছে, মৃদু উষ্ণ, যেন কেউ দাঁড়িয়ে আছে সেখানে, হাত বাড়িয়ে ডাকছে। আরিয়ান দাঁড়ালো। তার পা যেন নিজের ইচ্ছায় চলতে শুরু করলো। এক পা, দু পা, সে এগোতে লাগলো। ঠিক তখনই তার ভেতর কোথাও একটা তীব্র প্রতিরোধ জন্ম নিল। একটা কণ্ঠ খুব গভীর, খুব স্থিরভাবে বলে উঠল, এগুলো সত্যি না। সে থেমে গেল। তার চোখের সামনে সেই আলোটা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য সে দেখল ওটা আলো নয়, একটা অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর অনেকগুলো ছায়া, যেগুলো মানুষের মতন কিন্তু মানুষ নয়। হঠাৎ সব কিছু মিলে গেল। আলো নেই, কণ্ঠ নেই, শুধু নীরবতা। আরিয়ান হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু এই ঠান্ডায় সেই ঘাম বরফের মতন ঠান্ডা। সে বুঝতে পারল এই ভিলা শুধু ভয় দেখায় না, এটা মন নিয়ে খেলে। এটা তোমার স্মৃতি ব্যবহার করে, তোমার দুর্বলতা খুঁজে বের করে, তারপর তোমাকে নিজের ভিতরেই ফাঁদে ফেলে। দূরে করিডোরের ডান দিকে একটা দরজা, অন্য সব দরজার থেকে আলাদা। দরজাটার সামনে মেঝেতে কিছু আঁকা, অদ্ভুত চিহ্ন, বৃত্ত, রেখা, অজানা প্রতীক। এই দরজাটা তাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে আরিয়ান কিছুক্ষণ স্থির হয়ে রইল। তার বুকের ভিতর হৃদস্পন্দন এখনো দ্রুত, কিন্তু সেই তীব্র ভয় ধীরে ধীরে বদলে যাচ্ছে কৌতূহলে। এই দরজাটা আলাদা। এটা শুধু একটা দরজা নয়, এটা যেন একটা সীমারেখা। এর ওপারে কিছু আছে যা জানা উচিত নয়, কিন্তু তবুও যা না জেনে থাকা অসম্ভব। দরজার গায়ে হাত রাখতেই সে একটা ঠান্ডা অনুভব করল, কিন্তু এই ঠান্ডা আগের মতন নয়। এটা গভীর, হাড়ের ভেতর ঢুকে যায়। দরজার উপর আঁকা চিহ্নগুলো সে খেয়াল করল, কালো কালি দিয়ে আঁকা একটা বৃত্ত, তার ভিতরে কিছু জটিল রেখা, আর চারিপাশে অদ্ভুত প্রতীক। এই চিহ্নগুলো সে আগে কোথাও দেখেনি, তবুও তার মনে হচ্ছিল এগুলোর মধ্যে একটা ভাষা আছে, একটা নিষিদ্ধ ভাষা। সে ধীরে ধীরে দরজাটা ঠেলল। দরজাটা কিচকিচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা তীব্র গন্ধ তার নাকে আঘাত করল, পোড়া মোম, পচা কিছু, আর তার সাথে মিশে আছে রক্তের ধাতব গন্ধ। ঘরটা ছোট নয়, তবুও দেওয়ালগুলো যেন কাছে চলে এসেছে। মেঝের মাঝখানে একটা বড় বৃত্ত আঁকা, কালো। বৃত্তের চারিপাশে শুকনো মোমবাতি, কিছু উল্টে পড়ে আছে, কিছু গলে গিয়ে বিকৃত হয়ে গেছে। বৃত্তের ভিতরের মেঝেটা আলাদা, সেখানে দাগ আছে,
যেন কোনো কিছু বারবার সেখানে টেনে আনা হয়েছে, অথবা কেউ বের হতে চেয়েছিল। দেওয়ালের দিকে তাকাতেই আরিয়ান থমকে গেল। সেখানে লেখা আরবি ভাষায় কিছু বাক্য, কালো কালি, কিছু জায়গায় যেন রক্ত মিশে গেছে। লেখাগুলো অসম্পূর্ণ, ছেঁড়া, কিছু কিছু শব্দ স্পষ্ট, যেমন শয়তান, চুক্তি, আত্মা। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের টেবিল, তার উপর কিছু ছেঁড়া কাগজ। আরিয়ান এগিয়ে গেল, একটা কাগজ তুলে নিল, ধুলো মাখা, কিন্তু লেখাগুলো এখনো পড়া যায়। সে ধীরে ধীরে পড়তে শুরু করলো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তার গলা কেঁপে উঠল। এই শব্দগুলো একটা আয়াত, একটা অদ্ভুত শক্তি বহন করে। কাগজটার নিচে হাতে লেখা কিছু কথা। এই আয়াত পাঠ করলে অশুভ শক্তি দুর্বল হয়। যারা এখানে বন্দী তারা মুক্তি পেতে পারে। আরিয়ান থমকে গেল। এই ঘরটা শুধু ভয়ঙ্কর নয়, এটা একটা কেন্দ্র, একটা জায়গা যেখানে কিছু ঘটেছে, ভয়ঙ্কর কিছু। হঠাৎ বাতাস বদলে গেল। মোমবাতিগুলো যেগুলো অনেক আগে নিভে গিয়েছিল সেগুলো একসাথে জ্বলে উঠল। আলোটা স্থির নয়, কাঁপছে। দেওয়ালের ছায়াগুলো নড়ছে, আর সেই ছায়াগুলোর মধ্যে একটা ছায়া কিন্তু আলাদা। ওটা দেওয়ালের সাথে মেলে না, ওটা নিজের মতো নড়ছে। ধীরে ধীরে ওটা লম্বা হচ্ছে, বিকৃত হচ্ছে। আরিয়ান পিছিয়ে এলো, তার হাত থেকে কাগজটা পড়ে গেল। ছায়াটা ধীরে ধীরে বৃত্তের দিকে এগিয়ে এলো, যেন কিছু একটা আবার শুরু হতে যাচ্ছে। এই ঘরে কেউ এক সময় কিছু ডেকেছিল, আর হয়তো সেটা কখনো পুরোপুরি চলে যায়নি। আরিয়ান বুঝতে পারল সে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে আর কোনো কিছুই আগের মতন থাকবে না। ঘরের ভিতরের আলো এখনো কাঁপছে, মোমবাতির শিখাগুলো স্থির হতে চায় না, যেন কোনো অদৃশ্য নিঃশ্বাস তাদের বারবার ছুঁয়ে যাচ্ছে। আরিয়ান স্থির দাঁড়িয়ে আছে বৃত্তটার ঠিক বাইরে, তার চোখ এখনো দেয়ালের ছায়ার দিকে, কিন্তু তার মন ধীরে ধীরে টান অনুভব করলো অন্যদিকে। ঘরের কোণে সেই পুরনো টেবিল, যেখানে ছড়িয়ে থাকা কাগজগুলো যেন তাকে ডাকছে। সে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপে ঘরের মেঝে যেন হালকা কেঁপে উঠছে, অথবা হয়তো তার নিজের ভিতরের অস্থিরতাই তাকে এমনটা অনুভব করাচ্ছে। টেবিলের উপর রাখা একটা মোটা খাতা, তার চোখ সেই দিকেই পড়ল। চামড়ার মলাট ধুলোয় ঢাকা, কিন্তু স্পর্শ করতেই মনে হলো এটা এখনো জীবিত। সে ধীরে ধীরে খাতাটা খুলল। প্রথমে কয়েকটা পৃষ্ঠা ফাঁকা, তারপর একটা তারিখ, অনেক পুরনো, কালির রং ফিকে হয়ে গেছে, তবুও প্রতিটা অক্ষর যেন কষ্ট করে টিকে আছে। আজ আমার সব শেষ হয়ে গেল। লেখাটা কাঁপা কাঁপা, যেন লেখার সময় হাত স্থির ছিল না। আরিয়ান পড়তে লাগলো। সে নেই। এই ভিলার প্রতিটা দেওয়ালে তার হাসির প্রতিধ্বনি শুনি, কিন্তু সে নেই। আমি তাকে ফিরিয়ে আনব, যেভাবেই হোক। আরিয়ানের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। এই শব্দগুলো শুধু লেখা নয়, এগুলো একটা ভাঙা মানুষের আর্তনাদ। সে পাতা উল্টালো। আজ একজন এসেছে। সে বলেছে মৃত্যু শেষ নয়, আত্মাকে ডাকা যায়, কিন্তু তার জন্য দরকার সান্তেত নামক চুক্তির, যা কালা জাদু সম্পর্কিত। ঘরের বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। আরিয়ান পড়তে লাগলো। সে আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি শুনিনি। এর পরের অংশটা
আলাদা করে লেখা, যেন কোনো গোপন নোট। শান্তের চুক্তি, এটা কোনো সাধারণ রিচুয়াল না, এটা একটা ঋণ যা তুমি নিজের আত্মা দিয়ে শোধ করো। রাত ছাড়া এটা করা যায় না। আলো যত কম তত ভালো। একটা বৃত্ত আঁকতে হয়, যার বাইরে দাঁড়িয়ে থাকলে তুমি নিরাপদ, ভিতরে ঢুকলেই তুমি তার। আগুন জ্বালতে হয়, আর সেই আগুনে শুধু কাঠ নয়, নিজের কিছু দিতে হয়। রক্ত, নাম, অথবা এমন কিছু যা তোমার সত্তার অংশ। মন্ত্রগুলো শেখানো হয় না, শব্দগুলো নিজেরাই মাথার ভেতর ঢুকে পড়ে, আর তুমি না বুঝেই সেগুলো উচ্চারণ করো। তারপর নীরবতা। একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভব হয়, যেন চারিপাশে সবকিছু মরে গেছে। আর তখনই সে আসে। তাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় যেন অন্ধকার নিজেই শ্বাস নিচ্ছে। কেউ কেউ বলে এটা জিনের মতন কিছু, কিন্তু এটা কোনো পরিচিত সত্তা না। এর কোনো নির্দিষ্ট রূপ নেই, তবুও আগুনের আলোয় মাঝে মাঝে একটা বিকৃত ছায়া হিসাবে দেখা যায়। লম্বা, অসম্ভব লম্বা, হাত পা ঠিক জায়গায় নেই, মুখ নেই, তবুও হাসে। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে তোমার ভয় জানে। সে তোমার মাথার ভিতরে কথা বলে। তুমি যা চাও তাই পাবে, কিন্তু তুমি যা দেবে তা আর তোমার থাকবে না। চুক্তি সেখানেই হয়, কলম দিয়ে না, ইচ্ছা দিয়ে। আর একবার রাজি হলে ফিরে আসার কোনো পথ থাকে না, কারণ শান্তির শেষ হয় না, এটা শুধু অন্য কারোর কাছে চলে যায়। আরিয়ানের হাত কেঁপে উঠল। সে দ্রুত পরের পৃষ্ঠা খুলল। লেখা এবার আরো বিশৃঙ্খল। আজ রাতে আমি রিচুয়াল করেছি, কালি ছড়িয়ে গেছে। আমি তাকে ডেকেছি। ঘরের আলো হঠাৎ টিমটিম করে উঠল। সে এসেছে। আমি তাকে দেখিনি, কিন্তু সে আমাকে দেখেছে। আরিয়ান অনুভব করলো তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে সব কিছুকে উপেক্ষা করে পাতা উল্টালো। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে একটা দাগ, কিন্তু সে ফিরে আসেনি। কালি গাঢ় হয়ে গেছে। কিছু একটা এসেছে, কিন্তু সে নয়। তার চোখ আছে, কিন্তু ওটা তার চোখ না। সে রাতে দাঁড়িয়ে থাকে আমার বিছানার পাশে। আরিয়ান এবারে নিজের ঘাড় ঘোরাতেও সাহস পেল না। শেষের পাতাগুলো কাঁপা হাতে লেখা। এই বাড়ি বদলে গেছে। দেওয়ালগুলো ফিসফিস করে। আমি একা না, সে এখনো এখানে। শেষ লাইন, এই ভিলা আর আমাদের নয়, এটা তার। খাতাটা বন্ধ করতেই একটা ভারী শব্দ হলো, যেন কোনো কিছু চূড়ান্তভাবে শেষ হয়ে গেল অথবা শুরু হলো। আরিয়ান ধীরে ধীরে পিছনে সরে এলো। তার মাথার ভিতর একটা চিন্তা ঘুরছে। এই ভিলা একটা ভুলের ফল, একটা মানুষের লোভ, ভালোবাসা আর বোকামির মিশ্রণ, যা শেষ পর্যন্ত সব কিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু সব সত্য কি এখানেই শেষ? ঘরের দেওয়ালের এক কোণে তার চোখ আটকে গেল। সেখানে একটা অংশ আলাদা, প্লাস্টার ফেটে গেছে সামান্য, যেন ভিতরে কিছু লুকানো আছে। দেওয়ালের ফাটা অংশটার সামনে দাঁড়িয়ে আরিয়ান কিছুক্ষণ স্থির হয়ে রইল। তার ভিতরে এক ধরনের দ্বিধা, যেন সে জানে এই অংশটা খুললে সে এমন কিছু দেখবে যা তার জানা উচিত নয়। তবুও কৌতূহল সবসময় ভয়কে হারায়। সে
সে হাত বাড়ালো, দেওয়ালের সেই ফাটা অংশে চাপ দিল। প্রথমে কিছু হলো না, তারপর একটা শুকনো শব্দ, প্লাস্টারের একটা টুকরো খুলে পড়ল। ভেতরটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও কিছু একটা আছে যা আলো না থাকলেও দেখা যায়। সে আরও জোরে চাপ দিল, আর একটা অংশ ভেঙে পড়ল। এবার একটা ফাঁক তৈরি হলো। ভিতরে একটা তামার ফলক, পুরনো কিন্তু যত্নে লুকিয়ে রাখা। আরিয়ান সেটা টেনে বের করল। ধুলোর স্তর সরাতেই খোদাই করা অক্ষরগুলো স্পষ্ট হয়ে উঠল। সংস্কৃত ভাষা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনন মৃত্যুর মুক্তিও মাহমৃতম। শব্দগুলো পড়তে পড়তে তার মনে হলো এই মন্ত্র শুধু লেখা নয়, এটা একটা শক্তি, এটা একটা প্রতিরোধ। ফলকের নিচে ছোট্ট করে লেখা, মৃত্যুকে জয় করার মন্ত্র। আত্মাকে মুক্তি দেয়, অশুভ শক্তিকে বাঁধন ছিন্ন করে। আরিয়ান থমকে গেল। তার মাথার ভেতর দ্রুত সবকিছু জোড়া লাগতে শুরু করলো। এই ভিলায় একদিকে কালা জাদু, অন্ধকার চুক্তি, অশুভ শক্তি, আর অন্যদিকে এই মন্ত্র, এই প্রতিরোধ, এই মুক্তির পথ। দুই বিপরীত শক্তি একই জায়গায়। হঠাৎ তার মনে পড়ল সেই কাগজের কথা, আরবি আয়াত। সে দ্রুত ঘরের দিকে তাকালো। মেঝেতে পড়ে থাকা সেই কাগজটা এখনো আছে। সে সেটা হাতে তুলে নিল। এক হাতে তামার ফলক, অন্য হাতে সেই আয়াত। দুটোকে পাশাপাশি ধরতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। ভাষা আলাদা, শব্দ আলাদা, কিন্তু অর্থ এক। দুটোই বলছে অশুভ শক্তি স্থায়ী নয়। বিশ্বাস, উচ্চারণ আর ইচ্ছা শক্তি, এই তিনে মিলেই বাঁধন ভাঙা যায়। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। মোমবাতির শিখা হঠাৎ লম্বা হয়ে উঠল, যেন কিছু একটা বুঝে ফেলেছে। আরিয়ান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ এখন আগের সেই শূন্যতায় নেই। সেখানে একটা নতুন কিছু এসেছে, সেটা হলো ইচ্ছা, বাঁচার ইচ্ছা। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি মরতে চাই না। এই শব্দগুলো ভিলার ভিতরে প্রতিধ্বনিত হলো, এবং সেই প্রতিধ্বনির সাথে সাথে দেওয়ালের ছায়াগুলো আবার নড়তে শুরু করলো। যেন এই ঘোষণা কেউ মেনে নিতে পারছে না। আরিয়ান বুঝতে পারল সে এখন শুধু একজন দর্শক নয়, সে এই গল্পের অংশ হয়ে গেছে, এবং এখান থেকে বের হতে গেলে তাকে লড়তে হবে। মানুষ কখন বাঁচতে চায়? যখন তার কাছে বাঁচার কিছু থাকে, নাকি যখন সে বুঝতে পারে মৃত্যু আসলে মুক্তি নয়? ভিলার সেই অন্ধকার ঘরে দাঁড়িয়ে আরিয়ান হঠাৎ অনুভব করল তার ভেতরে কিছু একটা বদলে গেছে। একটা সময় ছিল যখন সে মৃত্যু চাইত, কিন্তু এখন সে ভয় পাচ্ছে। কিন্তু এই ভয় আগের মতন নয়। এটা বাঁচার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, মুছে যাওয়ার ভয়। তার হাতে এখনো সেই দুইটি বস্তু, এক হাতে তামার ফলক, অন্য হাতে কাগজে লেখা আয়াত। দুটোই যেন উষ্ণ হয়ে উঠেছে। না, হয়তো তার নিজের শরীরের তাপই তাদের স্পর্শ করছে। তবুও তার মনে হচ্ছে এগুলোর ভিতরে একটা সাড়া আছে। ঘরের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে। মোমবাতির শিখাগুলো লম্বা হয়ে উঠেছে, এমনভাবে যেন তারা উপরের অন্ধকারকে ছুঁতে চাইছে। দেওয়ালের ছায়াগুলো আর স্থির নেই। ওরা নড়ছে, সরছে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, যেন কিছু একটা প্রস্তুতি নিচ্ছে। আরিয়ান গভীর শ্বাস নিল। তার বুকের ভিতর এখন ভয় আছে, কিন্তু সেই ভয়কে চাপা দিয়ে উঠেছে আর একটা অনুভূতি। সেটা হলো প্রতিরোধ। সে ধীরে ধীরে মেঝের সেই বৃত্তের দিকে এগোলো। প্রতিটা পদক্ষেপে যেন একটা সিদ্ধান্ত। ফিরে যাওয়ার রাস্তা এখনো আছে,
কিন্তু সে আর ফিরে যেতে চায় না। বৃত্তের কিনারায় দাঁড়িয়ে সে নিচের দিকে তাকালো। কালো রেখাগুলো জটিল, অচেনা, কিন্তু অর্থবহ। এটা কোনো সাধারণ আঁকিবুকি নয়, এটা একটা দরজা। সে মনে করার চেষ্টা করলো ডায়েরিতে কি লেখা ছিল। চুক্তি, রিচুয়াল, আহ্বান। আর সেই কাগজে অশুভ শক্তি দুর্বল হয়। তার ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকনো, তবুও সে ধীরে ধীরে উচ্চারণ করল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার কণ্ঠ কাঁপছিল। শব্দগুলো প্রথমে স্পষ্ট হচ্ছিল না, কিন্তু সে থামল না। দ্বিতীয়বার আরো জোরে, আরো স্থিরভাবে বলল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ঘরের বাতাস হঠাৎ কেঁপে উঠল। মোমবাতির শিখাগুলো একসাথে হেলে পড়ল, কিন্তু সে থামল না। তারপর সে তামার ফলকের দিকে তাকালো। তার চোখে এক ধরনের দৃঢ়তা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। এইবার তার কণ্ঠ আর কাঁপছে না, ধীরে ধীরে স্থির হয়ে উঠেছে। দুটো ভাষা, দুটো বিশ্বাস, কিন্তু একই উদ্দেশ্য। মন্ত্র আর আয়াত দুটোই মিশে গিয়ে এক অদ্ভুত অনুরণন তৈরি করল। ঘরের ভিতর সেই শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। দেওয়ালের ছায়াগুলো থেমে গেল। এক মুহূর্তের জন্য সব কিছু স্থির। তারপর হঠাৎ একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ছুটে এলো। মোমবাতিগুলো একসাথে নিভে গেল। অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের ভিতরেও কিছু একটা আছে। আরিয়ান থেমে গেল। তার শ্বাস ভারী, কিন্তু সে জানে এটাই শুরু। অন্ধকার, এইবার সত্যিকারেরই অন্ধকার, যেখানে চোখ খোলা বা বন্ধ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু অন্ধকারেও একটা উপস্থিতি আছে, একটা ওজন, একটা চাপ, যা ধীরে ধীরে চারদিক থেকে এগিয়ে আসে। আরিয়ান অনুভব করল সে একা না। প্রথমে একটা নিঃশ্বাসের শব্দ, খুব কাছে, তারপর আরেকটা, তারপর অনেকগুলো, যেন পুরো ঘর ভরে গেছে অদৃশ্য সত্তায়। হঠাৎ অন্ধকারের ভিতর একটা ছায়া গাঢ় হয়ে উঠল। ধীরে ধীরে তার আকৃতি স্পষ্ট হতে লাগলো। ওটা মানুষের মতন, কিন্তু মানুষ না। তার শরীর ঠিকঠাক, কিন্তু মুখ যেন অসম্পূর্ণ। চোখ দুটো গভীর কালো, যেখানে আলো ঢুকে আর বের হয় না। সে কথা বলল, কিন্তু তার ঠোঁট নড়ল না। শব্দটা সরাসরি মাথার ভিতরে বাজল, তুমি মরতে এসেছিলে। আরিয়ানের শরীর জমে গেল। এখন কেন বাঁচতে চাও? এই প্রশ্নটা একটা আঘাতের মতন। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তার ভিতরে ভয় আর ইচ্ছা লড়াই করছে। তারপর সে ধীরে ধীরে বলল, কারণ আমি বুঝেছি মৃত্যু শেষ না। ছায়াটা একটু থামল। তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ ছায়াটা ছড়িয়ে পড়ল, দেওয়াল জুড়ে ছড়িয়ে গেল। ঘরের প্রতিটা কোণ অন্ধকারে ভরে গেল। আরিয়ান হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথার ভিতর চাপা ব্যথা, কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে থামল না। সে আবার পড়তে শুরু করল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার কণ্ঠ এইবার জোরে, প্রতিটা শব্দ স্পষ্ট। অন্ধকার কেঁপে উঠল। ছায়াটা চিৎকার করল, একটা বিকৃত অসহনীয় শব্দ। আরিয়ান থামল না। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। মন্ত্রের শব্দ ঘরের ভিতরে ঘুরতে লাগলো, যেন অদৃশ্য কোনো শক্তি জেগে উঠেছে।
ছায়াটা ধীরে ধীরে সংকুচিত হতে লাগলো। থামো। এইবার তার কণ্ঠে আদেশ নেই, আছে ভয়। কিন্তু আরিয়ান থামল না, সে দাঁড়িয়ে পড়ল। চারপাশে ভাঙা জিনিসগুলোতে সে আগুন ধরালো। পুরনো কাপড়, কাগজ, মোম সব জ্বলে উঠল। আগুনের আলোয় ঘরটা আবার দৃশ্যমান হলো। সে সেই বৃত্তের ভিতরে সব বস্তু, কালো মোম, চিহ্ন, কাগজ সব আগুনে ছুঁড়ে দিল। ছায়াটা হঠাৎ চিৎকার করে উঠল, একটা তীব্র কর্কশ অমানবিক শব্দ। ঘরের দেওয়াল কাঁপতে লাগলো, ছাদ থেকে ধুলো ঝরতে লাগলো। আরিয়ান শেষবারের মতন চিৎকার করে উঠল, যা, তোর জায়গায় ফিরে যা। আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল, আলোতে পুরো ঘর ভরে উঠল। ছায়াটা ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তে সব শান্ত, আগুন নিভে আসছে, দেওয়াল স্থির, বাতাস আবার স্বাভাবিক। আরিয়ান হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল, তার চোখে ক্লান্তি, কিন্তু সেই সাথে একটা অদ্ভুত শান্তি। সে পেরেছে। কিন্তু সব কিছু কি সত্যি শেষ? দূরে কোথাও একটা ভাঙা শব্দ। ভিলাটা কেঁপে উঠল। মনে হলো এই জায়গাটা আর বেশিক্ষণ টিকে থাকবে না। আরিয়ান ধীরে ধীরে পিছিয়ে এলো, আর মনে একটাই কথা, এখান থেকে বেরোতেই হবে। কিন্তু যে জায়গায় সে দাঁড়িয়ে আছে সেখান থেকে কি সত্যিই বেরোনো যায়? ভিলাটা কাঁপছে, প্রথমে হালকা, যেন দূরের বজ্রপাতের কম্পন এসে দেওয়ালে আছড়ে পড়ছে। তারপর ধীরে ধীরে সেই কম্পন বাড়তে লাগলো। দেওয়ালের ফাটলগুলো বিস্তৃত হচ্ছে, ছাদের প্লাস্টার খসে পড়ে মেঝেতে ভাঙা স্মৃতির মতন ছড়িয়ে যাচ্ছে। আরিয়ান করিডোর দিয়ে দৌড়াতে লাগলো। তার পায়ের শব্দ এখন আর একা নয়, পিছনে যেন আরেকটা ছন্দ, আরেকটা তারা। বাতাসে ধুলো ভেসে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবু সে থামছে না। তার একটাই লক্ষ্য, বেরোতে হবে। দূরে সামনের দরজা দেখা যাচ্ছে, আধ খোলা, ঠিক যেমন সে প্রথমবার দেখেছিল। কিন্তু এইবার ওটা শুধু একটা দরজা নয়, ওটা একটা মুক্তি। সে দৌড়ে গেল, তার হাত দরজার কপাট ছুঁলো, আর সেই মুহূর্তেই সব কিছু থেমে গেল। না কোনো শব্দ, না কোনো আলো, না কোনো অনুভূতি। একটা শূন্যতা, যেন কেউ হঠাৎ করে বাস্তবতার সুইচটা বন্ধ করে দিয়েছে। আরিয়ান অনুভব করল সে দাঁড়িয়ে নেই, সে দৌড়াচ্ছে না, সে শুধু আছে। ধীরে ধীরে অন্ধকারের ভিতর একটা দৃশ্য ফুটে উঠতে লাগলো। প্রথমে অস্পষ্ট, তারপর স্পষ্ট। রেল লাইন, গভীর রাত, একটা ট্রেন দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। তার আলো অন্ধকার চিরে সামনে এগিয়ে যাচ্ছে, আর সেই আলোর সামনে একটা অবয়ব, একজন মানুষ দাঁড়িয়ে আছে লাইনের উপর স্থির, নড়ছে না। তারপর এক মুহূর্ত ট্রেনটা কাছে আসে, আলোটা আরো উজ্জ্বল হয়, আর সেই মানুষটা লাফ দেয়। সব কিছু একসাথে ঘটে যায়, শব্দ, আলো, ধাক্কা, তারপর নিস্তব্ধতা। দৃশ্যটা থেমে গেল। আরিয়ান স্থির হয়ে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, কারণ সে বুঝতে পারছে সেই মানুষটা সে নিজেই। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আরেকটা দৃশ্য ফুটে উঠল। রেল লাইনের পাশে মানুষ জড়ো হয়েছে, কেউ চিৎকার করছে, কেউ ফোন করছে। ও লাফ দিয়েছে, বাঁচাও, না দেরি হয়ে গেছে। মাটিতে পড়ে আছে একটা শরীর, রক্তে ভেজা, নিষ্প্রাণ। আরিয়ান তাকিয়ে রইল। তার চোখে কোনো জল নেই, কোনো চিৎকার নেই, শুধু একটা নিঃশব্দ উপলব্ধি।
সে আগেই মারা গেছে। ভিলাটা তার গন্তব্য ছিল না, ওটা ছিল তার মৃত্যুর পরের যাত্রা, একটা পরীক্ষা, একটা পথ যেখানে তাকে বেছে নিতে হতো হারিয়ে যাওয়া নাকি মুক্তি। সব কিছু ধীরে ধীরে মিলে যেতে লাগলো, দৃশ্য, শব্দ, আলো সব। আরিয়ান দাঁড়িয়ে রইল একটা শূন্য, সীমাহীন অন্ধকারের মধ্যে। কিন্তু এই অন্ধকার আর আগের মতন নয়, এটা ভয়ঙ্কর নয়, এটা শান্ত, যেন কোনো অপেক্ষার শেষ। অন্ধকারের ভেতর হঠাৎ একটা মৃদু আলো জ্বলল, প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে উজ্জ্বল। সেই আলো থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, একজন মানুষ। আরিয়ান দাঁড়িয়ে আছে, সামনে ট্রেনের সেই মানুষটি, কিন্তু এইবার তার চোখের দৃষ্টি বদলে গেছে। এটা আর শুধু শান্ত নয়, এটা অনুতাপে ভরা। আরিয়ান ধীরে বলল, আপনি কে? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি সেই মানুষ যাকে তুমি এতক্ষণ ধরে খুঁজছিলে। আমি রুদ্রনাথ সিংহ। চারিপাশের আলো যেন এক মুহূর্তের জন্য নিভে গেল। আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু আপনি তো... লোকটা হালকা মাথা নাড়ল। মৃত। একটা তিক্ত হাসি। আমি খারাপ মানুষ ছিলাম না, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু তাকে ভালোবাসতাম। লোকটির কণ্ঠ ভেঙে গেল। আমার স্ত্রী সায়রা, সে ছিল আমার জীবনের সব কিছু, কিন্তু সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, ওষুধ কিছুই তাকে বাঁচাতে পারল না। এক রাতে সে আমার সামনে শেষ নিঃশ্বাস নিল। লোকটা চোখ বন্ধ করল। আমি সেই মুহূর্তটা মেনে নিতে পারিনি। আমি খুঁজতে শুরু করলাম মৃত্যুকে হারানোর উপায়। তখনই আমি এক কবিরাজের দেখা পেলাম। সে আমাকে বলল, একটা উপায় আছে, কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। আমি তখন অন্ধ ছিলাম, আমি ভাবিনি কিসের বিনিময়ে আমি তাকে ফিরে পাব। রিচুয়ালের রাতে আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, সায়রাকে যে কোনো মূল্যে ফিরে পেতে। কিন্তু যে সত্তা এসেছিল সে আমার কথা শোনেনি। সে চুক্তি চেয়েছিল, সে বলেছিল আত্মার বিনিময়ে আত্মা। আমি রাজি হয়ে গেলাম, কারণ তখন আমি মানুষ ছিলাম না, আমি শুধু এক পাগল প্রেমিক ছিলাম। কিন্তু সে ফিরে আসেনি, বরং যে এসেছিল সেটা সায়রা ছিল না, ওটা ছিল একটা অন্ধকার ছায়া, মানে একটা শয়তান জিন। সে আমাদের সবাইকে বেঁধে ফেলল সেই চুক্তির দ্বারা। এই ভিলা একটা কারাগারে পরিণত হলো। আমি নিজেও তার হাত থেকে রক্ষা পাইনি। আমি মরেছিলাম, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আমি এই জায়গার সাথে বাঁধা পড়ে গেলাম। শত বছর আমি দেখেছি কত মানুষ এখানে এসে হারিয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি। লোকটা আরিয়ানের দিকে তাকালো। কিন্তু তুমি আলাদা ছিলে, তুমি মরতে এসেছিলে, কিন্তু ভিতরে একটা আলো ছিল। তাই আমি তোমাকে পথ দেখালাম, যাতে তুমি সেই কাজটা করতে পারো যা আমি পারিনি। তুমি যখন ট্রেন থেকে লাফ দিলে তোমার চোখে ভয় ছিল, কিন্তু সেই সাথে একটা প্রশ্ন। আমি তখন তোমাকে জল দিয়েছিলাম,
কারণ আমি চেয়েছিলাম তুমি শুধু মরো না, তুমি বোঝো। লোকটার চোখে জল চিকচিক করছে। আজ সব শেষ হয়েছে সায়রা, সে অবশেষে মুক্তি পেয়েছে, আর আমি আমি আমার ভুলের শাস্তি পেয়েছি এবং অবশেষে মুক্তি। লোকটির শরীর ধীরে ধীরে আলোতে মিশে যেতে লাগলো। পেছনে অসংখ্য আত্মা একে একে মিলিয়ে যাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে চারিপাশে তাকালো। এই আলো, এই নীরবতা, এই অনুভূতি, এটা কোনো শূন্যতা নয়, এটা শান্তি। তার বুকের ভিতরের ভারটা ধীরে ধীরে হালকা হয়ে গেল। যে ক্লান্তি তাকে এতদিন তাড়িয়ে বেরিয়েছে সেটা যেন মিলিয়ে গেল। সে চোখ বন্ধ করল। তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। ধীরে ধীরে তার শরীর আলোর ভিতর মিশে যেতে লাগল। আরিয়ান আর নেই, কিন্তু সে হারিয়ে যায়নি, সে মুক্ত হয়েছে। শেষ হলো আজকের গল্প নিষিদ্ধ ভিলা। আবার একটা নতুন গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প, কবিতা ও গান শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থেকো। শুভরাত্রি।